নিয়ামুল সিদ্দিক কোথায়? সিদ্দিক সিদ্দিক আসে নাই, সিদ্দিককে ডাইকা নিয়ে আসো। ম্যানস আর ডগস, মানুষ কখন মানে ছেলেরা কখনো লয়াল হয় না। এই নতুন সরকার আসাতে আর কার উপকার হয়েছে জানি না, আমার হয়েছে। পরিষদে কাজ করার অভিজ্ঞতা কেমন? দুর্দান্ত, ভয়ঙ্কর রকম ভালো। নতুন 8টা দিবস ব্লক হয়েছে, আমারটা যে হয়েছে বুঝতে পারতেছে। আপনি পর্যন্ত 8ই অক্টোবরটা জানেন। সত্যটা সত্যই, সাকিব খান ছাড়া কারো সিনেমা বেল নাই। আপনার সাইজ জানতাম তাহলে আপনাকে গিফট করতাম, সাইজ জানি না। যাওয়ার সময় SMS করে দিন সাইজটা, আমি তাহলে জেনে নিলাম, পাঠিয়ে দিলাম। আজকে মানে কথার পরে 20 দিনের নতুন সংসার টিকবে? ওয়েলকাম টু দীপ্ত প্লেস টক রুম। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের সাথে দীপ্ত প্লেস টক রুমে বরাবরই খুব আলোচিত কেউ একজন থাকেন, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যিনি এসেছেন তিনি ভীষণ মজার একজন মানুষ। তিনি শুধু একজন অভিনেতা নন, বরং নিজেকে নির্মাতা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রচুর সাহসী কন্টেন্ট ক্রিয়েশন, প্রচুর নাটক নির্মাণ এবং তার আলোচিত থাকার একটা অভ্যেস রয়েছে। সবকিছু নিয়ে যার সাথে আলাপ হবে আজকে, আমাদের এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের কাজের সীমাবদ্ধতা, নতুন কি কি কন্টেন্ট আসছে তার কাছ থেকে, এবং নতুন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে এই মিডিয়া, সবকিছু নিয়েই আসলে আলাপ হবে আজকের দিনে। চলুন ওয়েলকাম করিয়ে নিই শহীদুন নবীকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপনাকে দেখেই ভালো লাগছে, ভীষণ কালারফুল একটা কাপড় পরে আছেন। আই উইশ আই নো, তাহলে আমি একটু ম্যাচিং করে আসতাম। আই ওয়ান্ট টু নো যে এটা আসলে কিনেছেন না গিফট পেয়েছেন? যদি আপনার সাইজ জানতাম তাহলে আপনাকে গিফট করতাম, সাইজ জানি না। যাওয়ার সময় SMS করে দিন সাইজটা, আমি তাহলে জেনে নিলাম, পাঠিয়ে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে যে বিশেষ মানুষের দেয়া গিফট, যিনি এক্স ছিলেন এখন প্রেজেন্ট হয়েছেন। গত 8 অক্টোবর আপনার বিয়ের খবর, এবং 2 বছর পরে আপনি বিয়ের খবর সামনে আনলেন। তো সেই বিষয়টা একটু কংগ্রেচুলেশনস তো জানাতেই চাই। এটা ছাড়া এই যে 2 বছরের জার্নি, আসলে বিবাহিত জীবন কেমন যাচ্ছে এটাও শুনি। নতুন 8টা দিবস ব্লক হয়েছে, আমারটা যে হয়েছে বুঝতে পারতেছে। আপনি পর্যন্ত 8ই অক্টোবরটা জানেন, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে যে পালায় ছিলাম, কারণ উনি আমার যিনি শ্বশুর ছিলেন, মানে আছেন আর কি এখন, উনি খুবই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তৎকালীন সময়কার আর কি। সো এই নতুন সরকার আসাতে আর কার উপকার হয়েছে জানি না, আমার হয়েছে। ওকে, আমরা সেই ডিটেইলসেই আসলে না গেলাম, কিন্তু এখন বিবাহিত জীবন কেমন যাচ্ছে, কেমন লাগে? 20 দিনের ব্র্যান্ড নিউ জামাই বসে আছে আপনার সামনে। সো এখন পর্যন্ত সেই মানে আমার স্মেলিংটাও যায় নাই, যার কাছ থেকে উঠে এসে আপনার কাছে শো করছে তারটাও যায় নাই। সো ইটস ক্রস স্মেল চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ, ইজ গুড, এভাবেই থাকতে চাই। কিন্তু ধরেন আমাদের মানে ম্যানস আর ডগস, মানুষ কখন মানে ছেলেরা কখনো লয়াল হয় না। সো আলহামদুলিল্লাহ এখন 20 দিনের জন্য লয়াল আছি, 20 বছরে লয়াল থাকতে পারবো কিনা দেখি কি হয় আর কি। বিয়ের আগে কি লয়াল ছিলেন না? না হলে তো ওনাকে বিয়ে করতে পারতাম না। 2 বছর তাকে বিয়ে করে আটকে রাখছিলাম, বুঝতে পারতেছেন কিভাবে লয়াল ছিলাম। যতক্ষণ পর্যন্ত আপনি না জানতে পারবেন কিছু, ততক্ষণ আমি লয়াল। ওকে, তাহলে না জানা পর্যন্ত আপনি লয়াল? হ্যাঁ অবশ্যই, মানে যখন আপনার অপরাধ প্রমাণিত না, সেটা তো আসলে কি বলে, আপনাকে আইনও তো আপনাকে ধরতে পারতেছে না। আপনার অপরাধ প্রমাণিত হলে আপনি অপরাধী। তো যতক্ষণ পর্যন্ত আমি অপরাধী না, আমার মানে অপরাধ প্রমাণিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি তো আসলে একদমই কচি। আজকে মানে কথার পরে 20 দিনের নতুন সংসার টিকবে? ও জানে আসলে যে আমি দুধের শিশু না, আমি দুধের মাছি না, ঠিক আছে। আই এম লাইক টু, মানে সে আমাকে চেনে, জানে। সো ওই মিলটা আসলে এখানেই হয়েছে। জীবনের কারো না কারো কোনো সময় সিনেম্যাটিক একটা মুহূর্ত থাকে। আপনার জীবনের সিনেম্যাটিক মুহূর্ত কোনটা? আমার লাইফে সিনেম্যাটিক মুহূর্ত ঠাডা পড়ছিল। আমি একটা গার্লফ্রেন্ডকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম যে প্রেম করবো আর কি। তখন আমি মাত্র হয়তো কলেজ পাস করে ইউনিভার্সিটিতে উঠছি আর কি। সো বৃষ্টিতে ভিজতেছে, বুঝছেন কিন্তু ব্যাপারটা। আমরা গেছি বোটানিক্যাল গার্ডেনে, কিছু বাঁশঝাড় আছে, ওইটা চিকনে অনেক কিছু ঘটে আর কি, চিপায় চাপায় যেটাকে বলে আর কি। আমিও তাকে নিয়ে ভদ্রস্থভাবে চিপায় চাপায় গেছি, বৃষ্টিও নামছে, দুজন খুব কাছাকাছি ইন্টেন্স মুহূর্তে আসলে ঠাডা পড়ছে। আমি এটা দৌড় দিছি ভয়ে, ঠিক আছে। আমি নিচে বাঁচলে বাপের নাম, এর মাথায় কি বলো না বলো পরেরটা বড় দেখা যাবে। অভিনেতা হিসেবে পরিণত হতে পেরেছেন? না, এইটাতে আসলে যারা ধরেন 50 বছর, 60 বছর, 100 বছর অভিনয় করবে, তারাও বলে মনে হয় স্কুলে জয়েন করলাম। আর আমি তো আসলে বেশি অভিনেতা না, আমি একজন নির্মাতা। অভিনেতাটা হইতে হয়েছে আমাকে, ধরেন অনুরোধের আসলে গানের ডালি হয় না, তো আমাকে আসলে মানুষ কী করে যে বলে যে আমি অনুরোধের ঢেকে গেছি, আমি আসলে অনুরোধের সুগার মিল খেলে ফেলছিলাম আর কি।
তো কোচি ভাই আমার ধাক্কা টাক্কা দিয়ে এসা, আমাদের কোচি খন্দকার ওইখান থেকে মানে ধাক্কা টাক্কা দিয়ে এসে আসলে অভিনয় করানোর জন্য, ধরেন একজন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কারে খুঁজবে, আমার সাইজের একজন পাওয়া না, আমার ধাক্কাতে এই ক্যারেক্টারটা তোমার করতে হবে। সো এই ধাক্কা দেওয়ার পরে এখন পর্যন্ত ধাক্কা ধাক্কা চলতেছে। অভিনয় অনেক বড় ব্যাপার এটা আসলে। আমি হইলেই হয়ে গেলাম, রূপ যৌবন থাকলেই আসলে একজন অভিনেতা হওয়া যায় না, বা ধরেন একজন অভিনেত্রী হওয়া যায় না। এই যে নির্মাতা হিসেবে নিজের পরিচয়টাই আপনি বেশি প্রেফার করেন আমি দেখছি, তো এই যে নির্মাতা হতে চান সেই ভাবনাটাই কোথা থেকে আসলো? সেটা আসছে আসলে পরিবার থেকে। যে আমার ফ্যামিলিটা একটু কালচারাল মাইন্ডের আর কি। হ্যাঁ, যে ধরেন আমার বাবা, ধরেন আমি যেদিন প্রথম ম্যাট্রিক পাস করেছি তখন জেমসের কনসার্ট হয়তো সেরাটন বলরুম ছিল। সো এখানে 500, আমার মনে হচ্ছে 500 টাকায় কনসার্টের টিকিট পাওয়া যেতেছিল। সো আমার বাবা আসছে না, এসে আমাকে 500 টাকা দিয়ে বলছে তুমি যাও, শো দেখে আসো। মানে আমি তখন জেমসের কনসার্ট দেখতে যাচ্ছি, একা একটা ছেলে সেরাটনের হল বলরুমে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সেই পুশটা আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি। এবং ধরেন আমার ফ্যামিলিতে 16 ডিসেম্বর, পয়লা বৈশাখ আরামসে পালিত হইতো আর কি। মানে আব্বা আমাদেরকে নিয়ে পয়লা বৈশাখে যাইতেন, আমাদেরকে নিয়ে ধরেন এই আনন্দ শোভাযাত্রা আমরা দেখেছি। তো তখনকার ভিতর এক ধরনের শিল্পীগণ, আমি চাইতাম যে কখনো যদি পাস করি আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় ভর্তি হব। সেই সুযোগটা হয়নি, কিন্তু আমি গিয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে ভর্তি হচ্ছে স্ট্যামফোর্ডে, যে এটা না হোক, এটা অ্যাটলিস্ট হওয়া যদি যায়। আচ্ছা, তো এদিকে এখন আপনি ওয়েব ফিল্ম দুটো বানিয়ে ফেলেছেন, আর নাটক তো প্রচুর চলছেই। তো সবকিছু মিলিয়ে আমরা যে পাফ ড্যাডি দেখেছি, পাফ ড্যাডিটা বেশ একটু বিতর্কিত। আমি একটু সেটা, পাফ ড্যাডি নামটাই বা কি, কে আবিষ্কার করলো এবং কোথা থেকে এই কন্টেন্টটা ক্রিয়েট হলো সেটা একটু শুনুন। এটা পুরোপুরি মাস্টার হচ্ছে মঞ্জু ভাই, মানে আমাদের মুশফিক ভাই, উনি বঙ্গের যিনি এখন কন্টেন্টের হেড। তো মুশফিক ভাইয়ের কথা হচ্ছে যে আমরা কি জীবনে কি বলি, যে মুড়ি খাই, মুড়ি খা, ডট ডট মুড়ি খা, ডট ডটটা বসাই নেন, আমি আগে ডট ডট দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, যে মারা খাওয়ার পরে মুড়ি খাইতে হয় আর কি। আচ্ছা, সো আমাদের লাইফে আমরা সবাই প্রতিবার মারা খাচ্ছি, যার সাথে 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 মুড়িও খাচ্ছি। কোনো কারণে, ধরুন আপনি রিক্সা নিয়ে বেরোইছেন, কোনো কারণে হয়তো ওয়ার্ক করছে না কোনো কাজ, এটা কিন্তু মারা খাওয়া, মানে মুড়ি খাই আমরা আর কি। ওই কনসেপ্ট থেকে পাফ ড্যাডি, পাফ মানে হচ্ছে মুড়ি খাওয়া, মুড়ি বাবা। সেই পাফ ড্যাডির পাফ হচ্ছে মুড়ি, এবং এইটা মুড়ি বাবা আর কি। আর বিতর্কিত বলতে হচ্ছে যে আমরা ধরেন আমরা কি করি, যে বাসায় বসে কিন্তু আমরা যখন ইন্ডিয়ান সিনেমা দেখি তখন দেখছি 2 পিস 3 পিস, ও মাই গড, ও কিন্তু খুব সুন্দর সুন্দর 0 ফিগার, সেক্সি ফিগার। আর আমরা এখানে এসে মানে চেষ্টা করি যে একটু হেজাব পইরা ভালো ভালো জিনিস দেখা। আমি তো ভালো দেখাইতে চাইছিলাম, কিন্তু আসলে পারি নাই, কারণ আপনাদের মানে এরকম প্রশ্ন বা অনেক কিছু আরও আসতে পারে, তাই ভেবে করি নাই। কিন্তু আর্টিস্টিক ওয়েতে দেখাইতে হবে। আমাদের যে জিনিসগুলো ভালগার ছিল, আপনি দেখলে তো আপনার ভালো লাগবে। হ্যাঁ, এখন আপনি জন্ডা করা ছিল, এটা আমরা 18+ বলেই বলতেছি যে এটা শুধুমাত্র মানে 18+ যারা তারা দেখতে পারবেন। আর এটা যেহেতু ফিল্ম হিসেবে আমরা ছাড়ি নাই, আমরা যেটা ওটিটিতে করছি, ওটিটি কিন্তু আপনি আগে থেকেই ফিল্টারাইজেশন করতে পারছেন, কোনটা 16, কোনটা 13, কোনটা জেনারেল। তো আপনি বুঝে শুনেই টাকা দিয়েই আপনি কন্টেন্টে ঢুকতেছেন। আপনি যেটা চান, আমি বিনোদন বিক্রি করতে আসছি ভাই, আমি বিনোদন বিক্রি করব। সিনেমাতে তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু দেখানো যায় না, তো ওটিটিতে এখন আপনারা তারপরও এই যে আপনি বলছেন, আমি শুনছি যে এখনো চ্যালেঞ্জ আছে, যে আপনি চাচ্ছেন অনেক কিছু দেখাতে কিন্তু সীমাবদ্ধতা, এই চ্যালেঞ্জটার জায়গাটা আসলে আপনাদেরকে নির্মাতা হিসেবে আটকে দিচ্ছে কিনা? অবশ্যই আটকে দিচ্ছে, যার কারণে তো আসলে সেন্সরশিপ দূর হয়ে এখন সেন্সর সার্টিফিকেশন হয়েছে। সার্টিফিকেশন মানে কি, আপনি আগে থেকে বুঝে যাচ্ছেন কোন কন্টেন্ট আপনি দেখবেন, কোন কন্টেন্ট দেখবেন না। আপনার কাছে নেটফ্লিক্স আছে, আচ্ছা, আপনি নেটফ্লিক্সে দেখেন না, ওইখানে 18+, 18-। আর আপনি আমি যখন দেখতে বলতেছি তখন আপনি আমাকে বলতেছেন যে হ্যাঁ, ও আচ্ছা, ছি গেলে দেখা যাবে না, ছি বলার পর আবার আপনি উকি দিয়ে দেখতেছেন, ও মাই গড, পরিমণির ছবি ওয়ারেভার, মানে যে কোনো নায়িকার ছবি আসতে আপনি কিন্তু জুম করে দেখেন। ওইটা তো কোথায় জুম করতেছেন আমি তো ফোনে দেখতে পারতেছি না, তাহলে আপনি কেমনে বুঝলেন যে ওটা খারাপ কিংবা ভালো? আচ্ছা, পরীর সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? দুর্দান্ত, ভয়ঙ্কর রকম ভালো। মানে আমি যখন পরিমণির সামনে প্রেজেন্ট ছিলাম তখন আমাকে এক ধরনের বিষয় বলা হয়েছে যে আসলে উনি কিন্তু এটা করে না, উনি কিন্তু ওটা করে না। বাট যখন আমি ওর সাথে কাজ করতে গেলাম, মানে সুপার প্রফেশনাল। এবং আমার কাছে মনে হয়েছে ওনাকে আসলে মানে এর প্রতিটা মানুষের কাছে ব্যাপার এটা, যে আপনি কার সাথে কীভাবে কী কমফোর্ট জোনে কাজ করবেন, সেটা যদি আপনি তার সাথে আগে থেকে কথা বলে নেন, বা আপনার যদি আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, যে কোনো কাজই ভালো হয়। কারণ আমার সাথে ওর 12 দিনের শুটিং হয়েছে, 12 দিনের পরীক্ষা আমি 5 মিনিটের জন্য মানে লেইটে সেটে পাই নাই। এবং আমার কাছে মনে হয় না যে 2 মিনিটের জন্য উনি আউট অফ স্ক্রিপ্ট বা আউট অফ কনটেক্সটে কথা বলতে। অনেকে বলছে যে এটা আসলে আপনারা সেক্সুয়ালিটিটাকে সেল করেছেন, তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে নির্মাতা হিসেবে সেক্সুয়ালিটি কি একটা আর্টের ফর্ম মনে করছেন?
সেক্সুয়ালিটিটা মানে এই শব্দটা আমরা এখন বসানোর পরে মনে হলো যে আসলে আসলে কি করেছি। পাফ ড্যাডিতে একটা গল্পটাকে জানতে হবে যে গল্পটা আসলে কি। এখন ধরেন যদি আপনার প্রয়োজনে কোনো কিছু আসে, গল্পের প্রয়োজনে যদি কিছু আসে, তাহলে আমরা সেটাকে হালাল বলতে চাই। বিষয়টা কেমন, আমি দেখেছি একটা স্টার মেয়ের জার্নি, যে মেয়েটা স্টার হইতে চাচ্ছে এবং তার পিছনে একটা গডফাদার আছে, এবং গডফাদারটা তার কাজের জন্য তাকে নেয় নাই, তাকে ব্যবহার করছে তার বিভিন্ন জায়গায়। এবার এটা কিন্তু রিয়েল স্টোরি, এটা রিয়েল স্টোরি থেকে পিক করা। সো এখন আপনি বুঝে নেন যে আসলে একটা মেয়ের লাইফের কত চড়াই উতরাই থাকে। এই ব্ল্যাক অংশগুলো তখন হচ্ছে, যে জায়গা থেকে আমরা বলতেছি আমরা মুখ ফিরে নিচ্ছি, এটা শুধুমাত্র মিডিয়ার কারণে হচ্ছে তা কিন্তু না, যে কোনো জেনারেশনের জায়গা থেকে দেখেন আপনি হচ্ছে। শুধু পার্সেন্টেজটা আপনি দেখেন যে মিডিয়াতেই কি ডিভোর্সের সংখ্যা বেশি, মিডিয়াতেই কি জোর করে কাউকে ইনভলভ করা হচ্ছে। আমরা তো, আমার মনে হয় কেউ কাউকে আপনার এখানে জোর করছেন যে ভাই তুই আমার সাথে না করলে কিন্তু কিছু হবে না। এটা আপনাদের দুজন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কোথায় দুজনে মিলে গাড়িতে উঠবেন, কোথায় আপনারা আকাশে স্বর্গে যাবেন, সেটা আপ টু ইউ গাইস। তা আপনারা কীভাবে সেট করবেন সেটা আপনাদের ব্যাপার। আমরা ওই ফ্রেমটাকেই নেওয়ার চেষ্টা করেছি। একটা টার্ম আছে, সেটা হলো কাস্টিং কাউচ, তো সেটা কি আসলে আমাদের দেশে হয়? সারা ওয়ার্ল্ডেই আছে কাস্টিং কাউচ। যে বলে যে কাস্টিং আউচ হয় নাই, সেটা কাস্টিংয়ে হয় নাই। সেটা এখন আপনার কাছে কিভাবে গিয়েছে, অন্য একটা নায়িকার কাছে কিভাবে গিয়েছে, সে কিভাবে ডিল করেছে, তাদের মধ্যে ব্যাপার। আমার কাছে কাস্টিং কাউচ এখন পর্যন্ত ঠিক মতো আসে নাই। আমি এখন মানে ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে কাস্টিং কাউচ সারা ওয়ার্ল্ডের ব্যাপার। এবং আপনি যখন কাউকে কাস্ট করছেন, তো সেই ক্ষেত্রে আসলে নতুন কারোর সাথে কাজ করার ক্ষেত্রে কি মাথায় রাখছেন, বা তাদেরকে কিভাবে ট্রেন করছেন, বা কোনো ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে আসলে কাউকে নেওয়া হয় কিনা কখনো? ব্যক্তিগত সম্পর্ক দিয়ে হয়তো 4টা-5টা কাজ হয়, মানে এটা আমি যে মানুষটা কাজটা করছে তার কথা বলতেছি। ব্যক্তিগত সম্পর্কতে 5বার আপনি হয়তো তার জন্য এফোর্ট দিতে পারবেন, 6বারের সময় পারবেন, যতক্ষণ পর্যন্ত দর্শক আপনাকে নেয়। তার মানে কি, দিন শেষে কিন্তু আপনাকে মেধাটা দিয়েই কাজ করতে হবে। আলটিমেট দিন শেষে আপনি কিভাবে মানে সাস্টেন করবেন সেটাই কিন্তু টিকে থাকে লাইফে। ওইটা কিন্তু কোনোভাবেই হয় না যে আমি আসলে আপনার জন্য 5টা জায়গা মেটার করে দিলাম, আপনি 5টা জায়গায় কাজ করলেন, 6 নম্বর জায়গাটা কিন্তু যদি আমি ফিডব্যাক না পাই, আপনাকে নিয়েও কাজ করবে না। তার মানে কি, কাস্টিং কাউচের পরেও আপনার মেধার দরকার। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কি সিনেমা দেখা হয় এমনিতে? হ্যাঁ, অবভিয়াসলি। কি ধরনের সিনেমা? সব ধরনের, লাল নীল সবুজ কালো সব ধরনের সিনেমা দেখি আর কি। যেহেতু আমাদেরকে কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, একটু আগে বললেন যে সেক্সুয়ালিটি যে বিষয়টা বললেন আর কি, সেগুলোর বাইরেও আমরা পারিবারিক সিনেমা দেখি, সেগুলোর বাইরে আমরা ফ্রেন্ডশিপের সিনেমা দেখি। এই তো লাস্ট দোপাত্তি দেখতেছিলাম, কাজলের নতুন একটা সিরিজ আসছে, অর্ধেক দেখতে দেখতে চলে আসছি আপনাদের এখানে। আচ্ছা, তো রিসেন্টলি এমন কিছু দেখেছেন যেটা ওভার রেটেড মনে হচ্ছে? ওভার রেটেড? হ্যাঁ, মানে এত হাইপ আসলে হওয়ার দরকার ছিল না। আমাদের দেশের নাকি দেশের বাইরের? আমাদের দেশেরও শুনতে পারি। আমাদের দেশের এখানে এখন পর্যন্ত তো গত লাস্ট যে অবস্থা, মানে আমাদের দেশে যে পট পরিবর্তনের পরে তো আসলে এখন ভালো কিছু কন্টেন্ট দেখার সুযোগ হয়ে ওঠে নাই, বা এখন পর্যন্ত সবাই ওইভাবে ছাড়ছে না। আমার কাছে মনে হয়েছে যে যদি দেশের বাইরে বলতে চাই, কপিল শর্মা শোটা পুরোপুরি ওভার রেটেড মনে হচ্ছে আসলে। আগের কপিল শর্মা শোটা অনেক মজার ছিল, মানে অনেক ভালো। কিন্তু নেটফ্লিক্সে যাওয়ার পরে কপিল শর্মা শো আসলে গ্ল্যামার্স বাড়ছে, পয়সা ঢুকছে, কিন্তু আগের সেই ফিলটা নাই, মজাটা নাই। পাফ ড্যাডি নিয়ে পুরোটা বিষয়ে কথা বললাম, কিন্তু আরেকটা বিষয় যেটা নিয়ে কথা হয়নি, সেটা হলো যে শুরুতে তো আপনি এটার পরিচালক ছিলেন না, শুরুতে আরেকজন ছিল, তারপরে আপনি পরিবর্তন হয়ে আসলেন। তো এই ঘটনাটা আসলে কি? একই প্রশ্ন বারবার শুনতে শুনতে আসলে টায়ার্ড, এবং একই প্রশ্নের বারবার উত্তর দিতে টায়ার্ড আমি। তারপর বলতেছি আসলে বিষয়টা হচ্ছে আমাদের শুরুর দিকে ছিলেন এটা মাসুদ উজ্জ্বল ভাই। তো উজ্জ্বল ভাই যখন বানিয়েছিলেন, আমাকে মঞ্জু ভাই ডেকে নিয়ে ডাকলেন একবার। আমি মঞ্জু ভাইয়ের সাথে কাজ করেছিলাম একটাই বঙ্গে, তখন দোষ দুষ্পন নামে একটা সিরিয়াল, মানে 1 ঘন্টা কাজ বানিয়েছিলাম এনটিভিতে। তো ওইটা তার কাছে ভালো লেগেছে, এবং উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এরকম একটা গল্প, আমাকে একটা পাফ ড্যাডি স্ক্রিপ্ট দেওয়া হইলো আর কি। আমি তো স্ক্রিপ্ট পড়ে আমি আসলে মুগ্ধ, এত চমৎকার একটা স্ক্রিপ্ট, আমি কখন আসলে ফুটেজ দেখবো। তারপরে যখন দেখলাম, আমি দেখলাম যে আসলে স্ক্রিপ্টের সাথে এটার কোনো মিল নাই। আমি ততক্ষণ পর্যন্ত জানতাম না যেটা উজ্জ্বল ভাই করেছেন বা অন্য কেউ মেকার আর কি। তারপর আমি ওনাকে বললাম, ভাই আপনি কি এটা কি শ্যুট করছেন, ডেমো শ্যুট করছেন? তখন ভাই আমাকে সব কিছু খুলে বললেন যে আসলে না, এটা আসলে উজ্জ্বল ভাই শ্যুট করেছিলেন। তারপরে কী একটা কারণ ছিল, সেই কারণটা বললেন না উনি। নায়িকা এবং ডিরেক্টর এবং নায়িকার দ্বন্দ্বে উনি করতে চান না, করছেন না। আমি বললাম যে কিসের দ্বন্দ্ব, আমাকে সেটা ক্লিয়ার করেন নাই। তারপরে আমি বললাম যে ভাই ঠিক আছে, যদি শুটিং করতে হয় তাহলে এই ব্যাপারগুলো ফেলতে হবে, এই ব্যাপারগুলো রাখতে হবে। এখন ভাই উজ্জ্বল ভাই অনেক বড় একজন ডিরেক্টর, প্রতিটা ডিরেক্টর তার পয়েন্ট অফ ভিউ থেকে একটা শ্যুট করে। সো তিনি যেটা করেছেন অবশ্যই তার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ঠিক
আর আমি যখন কাজ করতে যাবো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমারটাও ঠিক থাকতে হবে। তখন আমি বললাম যে ভাইয়া এই জায়গাগুলো তাহলে আমরা চেঞ্জ করে করতে পারি। তখন মঞ্জু ভাই বললো ঠিক আছে ফাইন, লেটস ডু দ্য মিটিং অ্যান্ড উই আর স্টার্টেড বাফ ড্যাডি। এটাই গল্প। বাহ। এদিকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন প্রজন্মের নির্মাতাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি, আর এদিকে ডিরেক্টরস গিল্ড সহায়তা করছে? আমাদের কিন্তু নাটক নির্মাতাদের জন্য কিন্তু ডিরেক্টরস গিল্ড, আর ফিল্মের জন্য হচ্ছে পরিচালক সমিতি। আচ্ছা। সো পরিচালক সমিতির কাজটা আমি জানি না, কারণ পরিচালক সমিতি যেহেতু ফিল্মের ব্যাপার, আমি যেহেতু ওইখানে ওনাদের সাথে জয়েন করা নাই, আমি আসলে জানি না। আমি ডিরেক্টরস গিল্ডেরটা বলতে পারি। আমাদের নতুন এখন পর্যন্ত বর্তমানে ডিরেক্টরস গিল্ডের যে অবস্থা, সেই অবস্থায় আসলে কেউ ওনাদের ডিরেক্টরস গিল্ড থেকে আসলে আপাতত হেল্প পাচ্ছে না নতুনরা। কারণ ডিরেক্টরস গিল্ড যেভাবে নির্মাতাদের পাশে দাঁড়ানোর কথা সেভাবে আসলে দাঁড়াইতে পারছে না এখনকার যে মানে কমিটি ছিল আছে আর কি। সো যেহেতু তারা দাঁড়াইতে পারছে না, তাহলে সেখান থেকে আমাদের নির্মাতার কোনো হেল্প পাচ্ছে না। ডিরেক্টরস গিল্ডের কাজ কি, যে ডিরেক্টরদের জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া, যাতে কাজটা সুন্দরভাবে করতে পারে। জব অ্যালট করে না, কিন্তু আমি কিভাবে নাটক কাজ পাবো সেটা একটা ডিরেক্টরের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই কাজটাকে স্মুথ করা, পারমিশনগুলো নেওয়া, তাকে কাজে হেল্প করা, শুটিং হাউসগুলোকে প্রপারভাবে ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখা। আবার ধরেন যে সমস্ত অনেক দেখা যায় অনেক শিল্পীরা ডিরেক্টরদের উপরে ডোমিনেট করার চেষ্টা করে, গল্পের বাইরে ডোমিনেট করার চেষ্টা করে, তাদেরকে সেই ডোমিনাইজেশন থেকে বের করে এনে তাদেরকে ঠিকঠাক মতো শুটিংয়ে রাখা, সেইটা আপাতত যে শক্তিশালী ভূমিকা রাখার কথা ছিল ডিরেক্টরস গিল্ড আসলে কিছুই করতে পারে নাই। তো ডিরেক্টরস গিল্ড এখানে ব্যর্থ। টিভি নিয়ে সিন্ডিকেটের কথা প্রচুর শোনা যায়, আমি নিজেই আসলে আমাদের টকরুমে প্রচুর এটা নিয়ে কথা বলেছি। তো এটা নিয়ে আপনার কি মতামত, আর এই যে সিন্ডিকেট কিভাবে আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে পুরোটা প্রভাব ফেলছে? আমি সিন্ডিকেটটা যদি এভাবে না বলি, যদি এভাবে বলতে চাই যে আসলে সারা পৃথিবী, ধরুন আপনার আমরা এখানে কথা বলতেছি, এইটা যদি ভিউজ না হয় তাহলে কিন্তু এই প্রোগ্রামটা বেশি দিন দর্শকের কাছে যাবে না। আপনাদের খুব ভালো ভিউজ, দ্যাটস ওয়াই দর্শক পছন্দ করছেন, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই শোটা দেখতে পাচ্ছি। সো বিষয়টাই তাই, একজন প্রডিউসার লগ্নি করবেন টাকা, তো সেটা মানুষের কাছে পৌঁছাবে, জনপ্রিয় হবে এবং সেটা থেকে টাকা ফিডব্যাক আসবে। তো উনি যদি কাউকে নিয়ে, ধরেন আমাকে নিয়ে যদি কেউ সিনেমা প্রডিউস করে বা আমাকে নিয়ে কোনো নাটক প্রডিউস করে, যদি হিট না হয় সে তো আমাকে নিয়ে সেকেন্ডবার করবে না। আপনাকে নিয়ে যদি করে এবং আপনাকে নিয়ে করার পরে যদি সেটা পপুলার হয়, টাকা ফেরত আসে, তাহলে আপনাকে নিয়ে 10টা প্রজেক্ট করলে বা প্রবলেমটা কোথায়? সো এই শব্দটাকে আমরা সিন্ডিকেশন করতেছি, আর কমফোর্টের জায়গা থাকে। আসলে আমি বলবো যে আর্টিস্টরা বা ডিরেক্টররা কেউ সিন্ডিকেশনের মধ্যে নাই। আমি তো নাই, কারণ আমি সবার সাথেই কাজ করছি। আমার যদি আপনি দেখেন যে আমি সবার সাথে কাজ করি, তো আমার সাথে আমি আর্টিস্ট হিসেবে সাথে কাজ করতেছি এবং ডিরেক্টর হিসেবে করতেছি। সো আমি কোনো সিন্ডিকেটের ভিতরে আপাতত ফেস করি নাই। কেউ হয়তো করতে পারে, ব্যক্তিগত জায়গা থেকে তার মনে হইতে পারে, কিন্তু আসলে পারফর্মাররাই টিকে থাকে। যারা পারফর্ম করবেন তারাই টিকে থাকবেন, সে সিন্ডিকেট হোক আর যেটাই হোক। টিভি ভার্সেস সিনেমা ভার্সেস ওটিটি, কোনটা এগিয়ে থাকবে আর কেন? প্রথম যখন আসলো ইউটিউব বললো টিভি পড়ে যাবে, টিভি থাকতে পারবে না, টিভি হবে না, টিভি থাকবে না। আবার যখন টিভি আসলো তখন বললো রেডিও থাকবে না। এফএমগুলো যখন আসলো যে রেডিও কিন্তু থাকবে না। সবাই সবার সমমহিমাতেই থাকে এবং সবাই রং বদল করেই থাকে। আসলে ফিল্মের আমাদের অবস্থাটা খুব খারাপ, কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র একজন সুপারস্টার কেন্দ্রিক, আমাদের মধ্যে আর কোনো সুপারস্টার নাই। উইদাউট সাকিব খান আমাদের কোনো সিনেমা নাই, মানে আমাদের কোনো নায়ক নাই। তাইলে আপনি একজনকে দিয়ে, আপনি তো ধরেন একটা ইন্ডাস্ট্রিতে, যে একটা বড় ইন্ডাস্ট্রিতে একজন নায়ক থাকতে পারে, এক নায়কের সিনেমা চলতে পারে, মানে এভাবে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে না। আমাদের যদি 5টা সাকিব খান থাকতো তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আজকে ঘুরে দাঁড়াইতো। যতক্ষণ পর্যন্ত না আমরা মানে সাকিব খানের সাথে আরও 5জনকে মানে সিনেমা হিট করাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত সিনেমাটা তৈরি হবে না, দাঁড়াবেন। আপনি দেখেন আমাদের নাটকের আর্টিস্টটাকে, যেমন ধরেন হাওয়ার কথা বলবো, লাস্ট হচ্ছে আপনার আমাদের সরোয়ার ভাইয়ের কিছু সিনেমা আছে, এগুলো কিন্তু জনপ্রিয় হচ্ছে। তাহলে কেন হচ্ছে? আর্টিস্টরা দেখতে যাচ্ছে, মানে মানুষজন দেখতে চায়, কিন্তু আমাদের যারা সিনেমা বানাচ্ছেন এখন এফডিসি ঘরানার, তাদের একটু জায়গা জনরা চেঞ্জ করতে হবে। নাম্বার 1, আমাদের রুচিরও চেঞ্জ আসছে। আমরা যারা ধরেন অন্যরকম অনেকগুলো জনরা দেখতে চাই, কেউ ক্রাইম দেখতে চায়, কেউ একটু ধরেন যে পারিবারিক ফ্যামিলি দেখতে চায়, সেই গল্পগুলো কিন্তু আমরা ওটিটিতে দেখতে পাচ্ছি। বা একটু হরর দেখতে চাই, কেউ একটু ধরেন যে আপনি যেটা বলেন সেক্সুয়ালিটি সহ দেখতে চাই। এই বিভিন্ন জনরার বিভিন্ন টেস্টের ছবি কিন্তু তৈরি হচ্ছে, ওটিটিতেও হচ্ছে। তার মানে কি, এই যার যেটা দেখার জায়গা, মানে আমার মনে হয় যে দর্শক বাড়ছে। টিভি নাটকই তো আমরা বানাচ্ছি, দীপ্ততে কথা বলতে, দীপ্তর কিন্তু আপনাদের
ড্রামা সিরিয়ালগুলো কিন্তু হেভি জনপ্রিয়। তার মানে টিভি তো তার সমমহিমাতেই আছে, আচ্ছা। ওটিটিও তার সমমহিমাতেই আছে। সো জনরাটা আপনি যদি নিজেকে বদল করতে পারেন, যেমন আমরা দীপ্ত প্লেতে গিয়ে এই কথা বলতেছি, এটা কিন্তু অনলাইনে কথা বলতেছি। তার মানে কি একটা শোতে ডিফারেন্ট টাইপের একটা চ্যানেল ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম থাকতে পারে, সেটাই তো আসলে কাম্য। এদিকে বললেন নায়ক হলো একজনই শাকিব খান, তাহলে বাপ্পি, সাইমন, জায়েদ খান ওনাদেরকে নায়ক হিসেবে ধরছেন না? আমি ধরছি না, আমরা বলছি তারা সুপার, তারা বলছেন চিত্রনায়ক, কিন্তু আসলে কি তাদের সিনেমা হিট হচ্ছে? আপনি বলেন, আপনি তারা কি আসলে তাদের সিনেমা কি লোকজন দেখছে? সুপার হিট হওয়া না, আমি আমি এখানে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদের সাথে কথা বলতে চাই। জনপ্রিয় হওয়া আর জনপ্রিয়তা পাওয়া দুটো দুই জিনিস। ধরেন হুমায়ুন ফরিদি স্যার একটা শার্ট ফোল্ড করে পড়তেন, এটা অনেকেই ফোল্ড করে পড়ছে, তার মানে আমি তাকে ফলো করতেছি, এটা কিন্তু সুপারস্টারের একটা আইডিয়া। সালমান শাহ মারা গেছেন কবে, ওনার স্টাইল এখন অনেকে ফলো করে, তার মানে কি এটা এটা সুপার, এটা স্টারডামের বিষয়। আমাদের সাকিব খান লাস্ট প্রিয়তমাতে তার একটা চুলের কাট দিয়েছিলেন, সেটাতে কিন্তু সেটাও কিন্তু অনেকে করার চেষ্টা করেছে, সেই ছবিটা অনেকে তোলার চেষ্টা করেছে, এটা স্টারডাম। আমাদের এখনকার যে নায়ক সিয়াম দুর্দান্ত অভিনয় করে, রাজ দুর্দান্ত অভিনয় করে, কিন্তু দর্শক একটা দুটো সিনেমার পরে কিন্তু মুখ ফিরে নিতেছে। আমরা চাই এরকম সিয়াম তার জায়গায় দাঁড়ায় ভালো কাজ করুক, আমরা চাই রাজ ভাই বা রাজ তার জায়গায় দাঁড়ায় ভালো কাজ করুক, ঠিক আছে, বাপ্পি আরও ভালো কাজ করুক, দে অল আর মাই ভাই ব্রাদার্স। কিন্তু সত্যটা সত্যই, সাকিব খান ছাড়া কারো সিনেমা বেল নাই। প্রিয়তমার সেটে কোনো মজার ঘটনা মনে পড়ে? প্রিয়তমা সেটা অনেক মজা, ইদিকা বল আমরা অনেক ফাইজলামি করতাম আসলে, আমাদের তো 19 দিনের ইদিকা বাংলা বলতে পারতো না আর কি। আচ্ছা। তো আমি ইদিকাকে অনেক যেটা করতে রিহার্সাল, নবী ভাই এটা হয়েছে, আমি সেইভাবে বলিস না বোন, তো এভাবে বল, ঠিক আছে। তো ইদিকার সাথে এই ব্যাপারগুলো ছিল, ও বাংলা বলার চেষ্টা করেছে, মানে ইদিকার সব, এই যে আমি যে কথা বলতে চাই ইদিকাকে কেন মানুষ নিয়েছে, বিকজ অফ ও ক্যালকুলেশন ওয়ার্ডটা কিন্তু ফেলে পুরোপুরি বাংলাদেশি হয়ে কথা বলার চেষ্টা করছে, এবং মেয়েটা মানে সফল। হ্যাঁ, যে এই কারণে ওকে মনে হয়েছে যে আমার কাছের মেয়ে, আমাদের মেয়ে। তো এইটার জন্য এটা অনেক বড় আনন্দের ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, আমি সাকিব ভাইকে দেখছি যে সিনেমা প্রিয়তমাতে 3-4 ঘন্টা বাসের উপর বসে রোদের মধ্যে শট দিয়েছেন। তো ডেডিকেশন ছাড়া এটা আসলে ইম্পসিবল। কোনো নির্মাতার কাজ দ্বারা কি ইনফ্লুয়েন্সড, কিংবা কারো কাজ খুব ভালো লাগে তাকে দেখে আপনিও বানাতে চান সেরকম কিছু? ভীষণ ভীষণ ভীষণ। আমি আসলে আমার শুরুতে আমি একটা সিনেমা দেখতাম, সেটা হচ্ছে যে জহির রায়হান স্যারের, ঠিক আছে, জীবন থেকে নেয়া। আসলে জীবন থেকে নেয়া আমাকে খুব বেশি ইন্সপায়ার করে, এখনও যদি জীবন থেকে নেয়া আমি দেখি তো আমার কাছে প্রতিবারই মনে হয় যে আমি আসলে নতুন করে সিনেমাটা দেখতেছি। বিউটিফুল মুভি একদম, মানে 50 লেন্সের একটা সিনেমা এইভাবে বানাইতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা ভাবারই যায় না আর কি। সেলিট আমি খুব মিস করেছি এটা। হুমায়ুন আহমেদ স্যার, আমি তার লেখা মিস করেছি, যে আমি তার সাথে কাজ করার সৌভাগ্য হয়ে ওঠে নাই। ফরিদি স্যারও তাই। ফরিদি স্যার, আমি হুমায়ুন স্যার যেদিন মারা গেছে, হুমায়ুন ফরিদি স্যার যেদিন মারা গেছিলেন, আমি শহীদ মিনারে গিয়ে তার পা ধরে বলছিলাম যে আমি মিস করলাম আপনার সাথে কাজ। এবং ব্যক্তি হিসেবে কিন্তু উনি একদম সম্পূর্ণ আলাদা রকম, একদমই আলাদা রকম। আমি আপনাকে একটা ছোট্ট গোপন খবর দিতে পারি। ধরেন মাঝখানে ছিল যে হুমায়ুন আহমেদ স্যার এবং হুমায়ুন আহমেদ স্যারের কি বলে, যদি বাকের ভাইয়ের ফাঁসি হয় তাহলে আগুন জ্বলবে ঘরে ঘরে, কিন্তু রাস্তাঘাটে মিছিল মিটিং হয়েছিল। সেটা যে হুমায়ুন আহমেদ স্যার করাইছিলেন, এরকম কোনোভাবে ধারণা আছে? একদম মেক করা, এই যে মিছিল মিটিংটা করা এবং থানায় মামলা করা, আপনি বুঝতে পারতেছেন এইটা আমাদের কত আগে থেকে হয়ে আসতেছে, অথচ আমাদের এখনকার সিনেমা প্ল্যানিং এগুলো নাই। তাহলে আমি কেন দেখতে যাব?